পৃথিবীর যে কোনো প্রান্তে যুদ্ধ মানেই অত্যন্ত গুরুতর একটি পরিস্থিতি, বিশেষত যেখানে ইসরায়েল ও আমেরিকা সরাসরি জড়িত। কিন্তু ইরানের উপর যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে তা গত 24 ঘন্টায় এক চরম পর্যায়ে এসে পৌঁছেছে। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত 24 ঘন্টায় দুটি বড় ঘটনা ঘটেছে। প্রথমত, এই যুদ্ধ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দ্বিতীয়ত, এর বৈশ্বিক প্রভাব এখন দিনের আলোর মতো স্পষ্ট। প্রথম বিষয়টি হলো, এই যুদ্ধে এখন পারমাণবিক শব্দটি উচ্চারিত হতে শুরু হয়েছে। গত এক মাসে আমরা কখনো পারমাণবিক প্রসঙ্গ তুলিনি, কারণ সেটি ছিল অত্যন্ত অতিরিক্ত সম্ভাবনা। কিন্তু এখন এই প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার কোনো সম্ভব নয়, কারণ এটি ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে। দ্বিতীয় বিষয় হলো, ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করার পরও আরেকটি আলটিমেটাম দিয়েছে, আর এই আলটিমেটামটি অত্যন্ত মরিয়া প্রকৃতির। ইরান যদি এই আলটিমেটামে না মানে, তাহলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে এবং আরও বোমাবর্ষণ হতে পারে। আজ আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব এই দুটি ঘটনা যুদ্ধকে একটি নতুন ও অত্যন্ত বিপজ্জনক দিকে নিয়ে যাচ্ছে। প্রথমে আসা যাক পারমাণবিক প্রসঙ্গে। বিভিন্ন মিডিয়ায় এখন পর্যন্ত আলোচনা চলছে। অনেকেই বলেছেন ইরান ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা করেছে, কিন্তু বিষয়টি ঠিক তা নয়। সিমন পেরেস নিউক্লিয়ার রিসার্চ ফ্যাসিলিটিতে, যেটি দিমোনার কাছে অবস্থিত, সেখানে সরাসরি হামলা হয়নি, বরং দিমোনা শহরে, যেখানে এই স্থাপনার কর্মীরা বসবাস করে, সেখানে হামলা হয়েছে। এটি করা হয়েছে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে। নাতানজে আমেরিকার পুনরায় হামলার জবাবে ইরান ইসরায়েলের পারমাণবিক স্থাপনার পাশে শহরে হামলা করেছে। এই হামলার তাৎপর্য কোথায় একটু ভাবুন। কেউ যদি আমাদের দেশে পারমাণবিক গবেষণা কেন্দ্রে বোমা ফেলে, তাহলে এর প্রতিক্রিয়া হিসেবে আমরা কি করব? দিমোনার এই স্থাপনাটি ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির জন্মস্থান। এখান থেকে ইসরায়েল প্রতি 13 পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল। 1967 সালে এই স্থাপনা থেকেই ইসরায়েল পারমাণবিক সক্ষমতা শুরু করে। সেই ঐতিহাসিক স্থাপনার কাছেই এখন বোমা ফেলা হয়েছে প্রতিশোধ হিসেবে। ইরানের বার্তা অত্যন্ত স্পষ্ট: আমাদের পারমাণবিক স্থাপনায় হামলা করলে তোমাদের পারমাণবিক স্থাপনায়ও আমরা হামলা করব। এই ঘটনায় আরেকটি বড় সত্য উন্মোচিত হয়েছে। ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম, প্যাট্রিয়ট এবং থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গিয়েছে। ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত এলাকায় ইরান হামলা করতে সক্ষম হয়েছে। প্যাট্রিয়ট সিস্টেম কোথায়? থার্ড সিস্টেম কোথায়? এর অর্থ হলো, ইরান যখন চাইবে তখন চাইবে মিসাইল নিক্ষেপ করতে পারবে। ইরান দাবি করছে ইসরায়েলের আকাশসীমায় এখন তাদের আধিপত্য প্রতিষ্ঠিত। তোমরা আমাদের দেশের উপর যুদ্ধবিমান চালাও, কিন্তু আমাদের মিসাইল তোমাদের দেশের যে কোনো জায়গায় আঘাত হানতে পারবে। এই যুদ্ধে এখন ইসরায়েলের পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে পড়ছে। মিসাইল আধিপত্যে ইরান এগিয়ে রয়েছে, এটা এখন স্পষ্ট। এখন একটি জটিল প্রশ্ন সামনে এসেছে। আমেরিকা আবারও নাতানজে বোমা ফেলেছে, যেখানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ কর্মসূচি চলত। এই স্থানে যুদ্ধের শুরুতেও হামলা হয়েছিল, কিন্তু এখন ইরান বলছে যথেষ্ট হয়েছে। আমরা আগেই সতর্ক করেছিলাম যে আমরা পাল্টা আঘাত করব না। তাই তারা ইসরায়েলের পারমাণবিক স্থাপনার কাছে বোমা ফেলে প্রমাণ করলো, আমাদের নিরাপত্তা ও জ্বালানি স্থাপনায় হাত দিলে আমরাও একই কাজ করব। এখন ইসরায়েলের দাবি একটি জটিল হিসাব। যদি জবাব না দেয়, তাহলে ইরানের দাবি প্রমাণ হয়ে যাবে যে ইসরায়েলের কোনো প্রতিরোধ ক্ষমতা নেই বর্তমানে। আর যদি বড় পাল্টা হামলা করে, কোনো কৌশলগত অস্ত্র, এমনকি ছোট আকারের পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে উপসাগরীয় দেশগুলোর ন্যাটো, আন্তর্জাতিক সম্প্রদায় সবাই ইসরায়েলের বিরুদ্ধে চলে যাবে এবং ইসরায়েল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই প্রেক্ষাপটেই আলোচনা আসছে স্যামসন অপশন নিয়ে। এই মতবাদ বলে, যদি ইসরায়েল মনে করে তার অস্তিত্ব হুমকিতে পড়ছে, তাহলে সে পারমাণবিক হামলা চালাতে পারে। ইসরায়েল পারমাণবিক প্রতিশোধ নিতে চাইবে, কারণ এখন আর কোনো বিকল্প দেখা যাচ্ছে না। গাজা ও লেবাননে যে বর্বরতা চালিয়েছে, তাতে তারা এই পথে যেতেও দ্বিধা করবে না। কিন্তু স্যামসন অপশন কি আসলেই ব্যবহার করা যাবে? আন্তর্জাতিক সম্প্রদায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। সম্ভবত এই কারণেই ইসরায়েল এটি ব্যবহার করছে না। দিমোনা ও আরাদে যে হামলা হয়েছে, ইসরায়েল কিভাবে তার জবাব দেবে সেটা দেখার বিষয়। চতুর্থ সপ্তাহের শুরুতে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যুদ্ধ গুটিয়ে নেওয়ার কথা, আর সেই একই দিনে নাতানজে আবার বোমা হামলা চালানো হয়েছে।
ইরান নিশ্চিত করেছে যে নাতানজে পুনরায় হামলা করা হয়েছে। ট্রাম্পের যুক্তি কি? এর 5টি মূল উদ্দেশ্য ছিল, যার মধ্যে প্রধান ছিল ভবিষ্যতেও ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে। তাই এই অন্ধ বোমাবর্ষণ চলছে, কারণ ইরানের ভেতরে আর কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তু নেই। সৌভাগ্যবশত আইএইএ বলছে তেমন কোনো তেজস্ক্রিয়তা নির্গমন হয়নি। ইরানের টিট ফর ট্যাট কৌশল অনুযায়ী সাউথ প্যাস গ্যাসিফিল্ডে হামলার জবাবে কাতার গ্যাস ফিল্ডে হামলা হয়েছে। বিশ্বের বৃহত্তম এলএনজি প্ল্যান্ট হামলা হয়েছে। বিশ্বের গ্যাস সংকট দেখা দিয়েছে। নাতানজে হামলার পর ইরান পারমাণবিক স্থাপনার পাশে পাল্টা হামলা করেছে। ইরানের বার্তা স্পষ্ট, সৌভাগ্যবশত এখানেও কোনো তেজস্ক্রিয় নিষ্করণ হয়নি। কিন্তু মনে রাখবেন, এটি ইসরায়েলের অস্তিত্বের উপর আঘাত। পারমাণবিক শক্তি ইসরায়েলের অস্তিত্বের প্রমাণ। 1958 সালে ফ্রান্সের সাথে গোপন সহযোগিতায় তৈরি রিঅ্যাক্টর তাদের কাছে অত্যন্ত আবেগের। এদিকে ইসরায়েলের প্রতিক্রিয়ার অপেক্ষায় অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প নিজেই একটি পারমাণবিক বোমা মতো বিস্ফোরণ ঘটাচ্ছেন। হু পর্যন্ত বলেছে মানবজাতি নিজেই নিজের বিনাশ মঞ্চ তৈরি করছে। 4 সপ্তাহ আগে যদি জিজ্ঞাসা করতেন এই যুদ্ধ এতটা ভয়াবহ হবে কিনা, বলতাম না। 4 দিন আগেও বলতাম পারমাণবিক প্রসঙ্গ উঠবে না, কিন্তু সেই সম্ভাবনা এখন টেবিলে এসে গেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন। এই রেকর্ড করার সময় ইতিমধ্যে 12 ঘন্টা পেরিয়ে গেছে। কোনো শর্ত ছাড়া হরমুজ প্রণালী খুলে দিতে বলা হয়েছে, না হলে ইরানের সমগ্র বিদ্যুৎ গ্রিড ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ট্রাম্পের এই হুমকিতে মাত্র 3 ঘন্টার মধ্যে ইরান পাল্টা জবাব দিয়েছে। ইরান বলেছে, পাওয়ার প্ল্যান্টে হামলা করলে আমাদের প্রতিশোধ হবে 3 গুণ। ইরান আরও জানিয়ে দিয়েছে, যদি বিদ্যুৎ অবকাঠামো হামলা হয় তাহলে উত্তর সাগরীয় অঞ্চলের সমস্ত জ্বালানি অবকাঠামো ধ্বংস করা হবে। অ্যামাজন ও মাইক্রোসফটের ডেটা সেন্টার হামলা করা হবে এবং সবচেয়ে ভয়াবহ উপসাগরীয় অঞ্চলের ডিস্যালিনেশন প্ল্যান্ট ধ্বংস করা হবে, যেখানে প্রায় 90% পানীয় থাকে। ইরানের যুক্তি স্পষ্ট, আপনি যদি আমাদের বেসামরিক অবকাঠামো হামলা করেন, আমরাও আপনার বেসামরিক অবকাঠামোতে হামলা করব। ট্রাম্পের উপদেষ্টারা জানেন না যে ইরানের বিদ্যুৎ কাঠামো বিকেন্দ্রীভূত। 400টিরও বেশি বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করতে হবে, এটা কার্যত অসম্ভব। আর ইরান একইভাবে মিসাইল হামলা করতে পারে। হরমুজ প্রণালী সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য, ইরান বলছে প্রণালী আসলে বন্ধ নেই। যেসব দেশ আমেরিকা ও ইসরায়েলের মিত্র নয়, তাদের জাহাজ এই প্রণালী দিয়ে যেতে পারবে। চীনা ইউনিয়নে পরিশোধ করলে বা ইরানের বন্ধু দেশ হলে প্রণালী ব্যবহারের অনুমতি রয়েছে। অর্থাৎ বিশ্বকে বিভক্ত করার একটি কৌশল প্রয়োগ করা হচ্ছে। এই যুদ্ধে একটি বিষয় দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছে, ট্রাম্পের কথায় আর ভরসা নেই। একদিকে বলছে যুদ্ধ গুটিয়ে নেওয়া হয়েছে, সেই একই দিন নাতানজে বোমা হামলা করছে। হয়তো ট্রাম্পের মানসিক ভারসাম্য বিঘ্নিত হয়েছে, না হলে তার উপদেষ্টারা ভুল পরামর্শ দিচ্ছেন। এরই মধ্যে আমেরিকার সুনাম ধুলোয় মিশে গেছে। বাহরাইনে হামলার কথা উঠেছিল, পরে জানা গেছে সেটা ইরানের নয়, বরং নিজেদের প্যাট্রিয়ট মিসাইল বিপথে গিয়ে আবাসিক এলাকায় পড়েছিল। ডিয়েগো গার্সিয়াকে নিয়েও ইরান সেই একই হামলার করেনি, এটা স্বীকার করেছে। গাজার দৃশ্য আমরা দেখেছি। আজ ইসরায়েলের কিছু রাস্তা দেখলে মনে হয় এটা ইসরায়েল নয়, এটা গাজা হয়ে গিয়েছে। ব্যালিস্টিক মিসাইল দিয়ে ধ্বংসলীলা চলছে। এবং আরেকটি ভয়াবহ পরিহাস, গাজায় 16,000-এরও বেশি শিশুকে হত্যা করা হয়েছে। সেই ইসরায়েল এখন আবার বলছে ক্লাস্টার মিউনেশন ব্যবহার করা অমানবিক, এ ধরনের বোম ব্যবহার করা উচিত না। সামনেই সপ্তাহ ইরান আরও আক্রমণাত্মক হবে কি না সেটা দেখার বিষয়। ট্রাম্প 48 ঘন্টার কাউন্টডাউন দিয়ে রেখেছে। ইরান তার শর্ত জানিয়ে দিয়েছে, আলোচনা নয়, শর্ত মানো। ইরানের প্রথম দাবি, ভবিষ্যতে আর কোনো হামলা করার যাবে না, এর নিশ্চিত গ্যারান্টি দিবে। দ্বিতীয় এবং সবচেয়ে কঠিন দাবি, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সামরিক ঘাঁটি সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হবে। কিন্তু এটা হলে পেট্রোডলার শেষ, আমেরিকার অর্থ ব্যবস্থা ভেঙে পড়বে। তৃতীয় দাবি, ক্ষতিপূরণ। এখানে একটি সমঝোতার সম্ভাবনা আছে। ইরানের জমা থাকা ফ্রোজেন অ্যাকাউন্টের অর্থ ছেড়ে দেওয়া হতে পারে। পশ্চিমারা বলবে অ্যাকাউন্ট আনফ্রিজ করা হয়েছে, ইরান বলবে এটি ক্ষতিপূরণ। কিন্তু মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার প্রত্যাহার এখনকার মতো সম্পূর্ণ অকল্পনীয়। আমরা এই সব ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করে যাব, তবে এর মাঝেও হত্যা ও বোমাবর্ষণের ধারা অব্যাহত থাকবে। কিছু বিষয় এখন নিশ্চিত, 3 সপ্তাহ পেরিয়ে 4র্থ সপ্তাহে এসে যে আয়রন ডোম নিয়ে এক সময় এত গর্ব করা হতো, সেই এখন সম্পূর্ণ অকার্যকর। ইরান ইসরায়েলের যে কোনো জায়গায় মিসাইল নিক্ষেপ করতে পারে।
দ্বিতীয় যে বিষয়টি উন্মোচিত হলো পশ্চিমা গণতন্ত্রের ভণ্ডামি। G7 আজ বিবৃতি দিয়েছে যে শুধু ইরানকে থামাতে বলো, অথচ আমেরিকা ও ইসরায়েলের নাম নেই। G7 দেশগুলো বলছে ইরানকে হামলা থামাতে হবে, যেন ইরানই একমাত্র আক্রমণকারী, আর ইরান 170 স্কুল ছাত্রী হত্যা করেছে বলে দাবি করা হচ্ছে। অর্থাৎ তারা বলছে তারা নিজেরাই নিজেদের বোমা দিয়ে স্কুল ছাত্রী হত্যা করেছে। পেন্টাগনের বিশ্লেষকরা কোথায় থাকে তার কোনো ঠিক নেই। ওয়ার গেম হয় চলচ্চিত্র, এটা আমরা দেখছি। প্রশ্ন হলো, পেন্টাগন কি আদৌ কোনো ওয়ার গেম করেছিল, নাকি ডোনাল্ড ট্রাম্প সকালে উঠেই যুদ্ধ শুরু করে দিয়েছে? ইতিহাস যদি একটু পড়া হতো, ভিয়েতনামের কথা মনে থাকতো। যত বোমা ফেলা হয়েছে, মানুষের মনোবল তত দৃঢ় হয়েছে। ইরানও ঠিক তাই হচ্ছে। ইরানের সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে জনগণকে রক্ষা করতে চাওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে, সেই জনগণের উপরেই বোম ফেলা হচ্ছে, তাদেরকে অন্ধকারে ডুবিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এটা কি তাহলে গণতন্ত্র? যত বোমা ফেলবে, ইরানের জনগণের মনোবল তত শক্ত হবে, তোমরা যত জনপ্রিয় হবে। ভিয়েতনামের শিক্ষা থেকে ট্রাম্পকে কিছু শিক্ষা নেয়নি। চতুর্থ সপ্তাহে এসে আমি ভেবেছিলাম ট্রাম্প এখন পদক্ষেপ হয়তো কার্যকর হবে, কিন্তু 4 সপ্তাহে যুদ্ধের শেষ হবার দূরে থাক, এখন এটা আরও বিপজ্জনক হয়ে উঠছে। পারমাণবিক স্থাপনা লক্ষ্যবস্তু হচ্ছে, ইরান পিছু হটছে না, পারমাণবিক প্রতিশোধের জন্য প্রস্তুত। ট্রাম্প হরমুজ খোলার ডেডলাইন দিচ্ছে না, হলে ধ্বংস করে দিবে হুমকি দিচ্ছে। এই যুদ্ধ থামার নাম নিচ্ছে না, স্থিতিশীল হচ্ছে না, যুক্তিসঙ্গত হচ্ছে না, পাগলামি আরও বাড়ছে। দুর্ভাগ্যজনকভাবে এই সব ঘটনা আমরা পর্যবেক্ষণ করে যাচ্ছি। আপনারা আমাদের উপর যে বিশ্বাস রেখেছেন, তার কারণে আমরা প্রতিনিয়ত তথ্য কালেক্ট করে আপনাদের সামনে প্রচার করার চেষ্টা করছি। যদি আমাদের কাজ ভালো লেগে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আমাদের সমর্থন করুন এবং নেক্সট পরবর্তী দেখার অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।